আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি স্যার আর্থার কোনান ডয়েলের দ্য অ্যাডভেঞ্চার অফ সসকম ওল্ড প্লেস অবলম্বনে পাতালের পাপচক্র। দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সসকম ওল্ড প্লেস ট্যান ম্যাগাজিনে প্রকাশিত হয় শার্লক হোমসের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য রিটায়ার্ড কালারম্যানের পরে। আজকের গল্প বুঝতে হলে আগেই আপনাদেরকে কয়েকটি বিষয় একটু বুঝে নিতে হবে। যেমন সেন্ট প্যানক্রাস একটি অঞ্চল। চতুর্দশ শতকে নির্মিত সেন্ট প্যানক্রাস ওল্ড চার্চকে ইংল্যান্ডের প্রথম খ্রিস্টান চার্চ বলে অনুমান করা হয়। পেনশনের অর্ধেক। নিনো শিরোনোর প্রবন্ধে জানা যায় সেই সময়ে ডক্টর ওয়াটসনের পেনশন ছিল সপ্তাহে 2 পাউন্ড। গ্র্যান্ড ন্যাশনাল লিভারপুলের এন্ট্রি রেসকোর্সে অনুষ্ঠিত বাৎসরিক স্টিপলচেজ প্রতিযোগিতা। স্টিপলচেজ ঘোড়দৌড় শুধু নয়, ঘোড়া এবং ঘোড়সওয়ারের নানাবিধ কসরত প্রদর্শনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে 1839 সাল থেকে। হার্লে স্ট্রিট নয়, হার্লে স্ট্রিটে ডাক্তারদের অফিস বা চেম্বার। হোমস বোঝাতে চেয়েছিল স্যার রবার্টের পাগলামি সারাতে ডাক্তার প্রয়োজন, গোয়েন্দা নয়। আরেকটি হোমসুলভ ঠাট্টা। ডার্বি সারের এপসম ডাউন্সে অনুষ্ঠিত উঁচু বাজির বাৎসরিক ঘোড়দৌড় প্রতিযোগিতা। 1780 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এই প্রতিযোগিতা বর্তমানে বিজ্ঞাপন স্পন্সরের নাম অনুসারে ভোডাফোন ডার্বি নামে পরিচিত। 40-এ এসে ঠেকেছে, অর্থাৎ বর্তমান দর হল 40। ফারলং 1 মাইলের 1/8 ডার্বির দৌড় হতো 1.5 মাইল, অর্থাৎ 12 ফারলং। ড্রপসি শরীরের টিস্যু এবং শিরায় রস জমে শরীরের বিভিন্ন অঙ্গ, বিশেষত গোড়ালি বা পায়ের নিচের দিকের অন্যান্য অংশ ফুলে ওঠা। বর্তমান নাম ইডিমা। আসুন এবার তাহলে শুরু করা যাক স্যার আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি শার্লক হোমসের গোয়েন্দা কাহিনী পাতালের পাপচক্র বা দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সসকম ওল্ড প্লেস। অনেকক্ষণ ধরে একটা লো পাওয়ার মাইক্রোস্কোপের উপর হেঁট হয়েছিল শার্লক হোমস। এবার সিধে হয়ে বিজয় গৌরবে তাকালো আমার দিকে, বলল, জিনিসটা আঠা, কোনো সন্দেহই নেই। ফিল্ডে ছড়ানো বস্তুগুলো দেখলেই বুঝবে। আইপিসে চোখ রেখে ফোকাস ঠিক করলাম। রোয়াগুলো টুইট কোটের, ধূসর জিনিসটা ধুলো, বাঁ দিকের জিনিসটা কোষ থেকে উঠে আসা খোসা, মাঝখানের বাদামি বড়িগুলো আঠা। মানলাম, কিন্তু তাতে হলোটা কি? সেন্ট প্যানক্রাস কেসে মৃত পুলিশের পাশে একটা টুপি পাওয়া গিয়েছিল, মনে আছে? যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বলছে টুপি তার নয়, কিন্তু ছবি বাঁধানো তার পেশা, আঠা নিয়ে তার কারবার। কেসটা তোমার? নো মাই ফ্রেন্ড, স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা মেরিভেলের অনুরোধে একটু নাক গলিয়েছি। কোটের হাতার সেলাইয়ের মধ্যে দস্তা আর তামার গুঁড়ো পেয়ে হাতে নাতে সেবার এক জালিয়াতের টাকা জাল করার কীর্তি ফাঁস করে দেওয়ার পর থেকেই ওদের টনক নড়েছে। মাইক্রোস্কোপের গুরুত্ব বুঝতে পেরেছে। বলতে বলতে অধীর হয়ে তাকালো ঘড়ির দিকে। নতুন এক মক্কেলের আসবার সময় হয়ে গেছে। ভালো কথা, ঘোড়দৌড় সম্বন্ধে খবর টবর কিছু রাখো? আলবাত রাখি, পেনশনের অর্ধেক তো ঘোড়ার পেছনেই ওড়াই। তাহলে তোমাকেই জিজ্ঞেস করা যাক, স্যার রবার্ট নরবার্টন লোকটা কে? কি জানো তার সম্পর্কে? সসকম ওল্ড প্লেসে থাকেন। গরমের সময় কিছুদিন ছিলাম সেখানে। নরবার্টন একবার এমন একটা কাণ্ড বাঁধিয়ে বসেছিলেন যা তোমার আওতায় আসে। কিভাবে? নিউ মার্কের ইথের নাম করা কার্জন স্ট্রিট। মহাজন শ্যাম রয়ারকে ঘোড়া চাবুক দিয়ে মারতে মারতে মেরে এনেছিলেন।
ইন্টারেস্টিং। হামেশাই কি এমনি করেন? সবাই জানে স্যার নরবার্টন বড় বিপজ্জনক লোক। সারা ইংল্যান্ড ঘুরে এলে অমন ডেয়ার ডেভিল ঘোড়সওয়ার আর দুটি পাবে কিনা সন্দেহ। বছর কয়েক আগে গ্র্যান্ড ন্যাশনালে সেকেন্ড হয়েছিল। ভালো স্পোর্টসম্যান হতে পারতেন। বক্সিং, ঘোড়দৌড়, খেলাধুলো আর সুন্দরী মেয়ে নিয়ে জীবন কাটিয়ে দিতে পারতেন। ওরা মনে সবাই যে করেছে, কিন্তু সে সুযোগ আর ফিরে আসবে না। চমৎকার, নিখুঁত বর্ণনা দিলে দেখছি। চোখের সামনে যেন দেখতে পাচ্ছি স্যার নরবার্টনকে। সস্কম ওল্ড প্লেস সম্বন্ধে একটু আইডিয়া দিতে পারবে? জায়গাটা সস্কম পার্কের ঠিক মাঝখানে। ঘোড়া চড়ানো, পাল ধরানো আর ট্রেনিং দেওয়ার বিখ্যাত ঘাঁটিটা যেখানে, সেইখানে। হোমস বললে, হেড ট্রেনার হলো জন ম্যাশন। আরে চমকে উঠলে দেখছি। ওয়াটসন, এ জ্ঞানটুকু অর্জন করলাম এইমাত্র ওই চিঠিখানা থেকে। লিখেছেন জন ম্যাশন স্বয়ং। তার আগে সস্কম সম্পর্কে আরো খবর শোনা যাক। আলো ঘোড়া কিনবে মনে হচ্ছে। সস্কম স্প্যানিয়েলের নাম নিশ্চয়ই শুনেছ। সারা জাগানো কুকুর। ইংল্যান্ডে অমন স্প্যানিয়েল আর কোথাও হয় না। সস্কম ওল্ড প্লেসের লেডির ভারী জাঁক তাই নিয়ে। স্যার রবার্ট নরবার্টনের স্ত্রী? স্যার রবার্ট বিয়েই করেননি। বউ বুঝতে পারবেন না জেনেই বোধহয় করেননি। থাকেন বিধবা বোন লেডি বিয়েট্রিস ফাল্ডারের সঙ্গে। স্যার রবার্টের সঙ্গে থাকেন লেডি বিয়েট্রিস, এই বলতে চাও তো? আরে না না, জায়গাটা লেডি বিয়েট্রিসের স্বর্গত স্বামী স্যার জেমসের। নরবার্টনের কোনো দাবি নেই। যতদিন বাঁচবেন ততদিন ভোগ করতে পারবেন লেডি, তারপর পাবে দেওর। বছর বছর তো ভাড়ার টাকাও ভোগ করে লেডি। গুণধর ভ্রাতা রবার্ট নিশ্চয়ই সেই টাকা ওড়ান। প্রায় তাই। লোক বড় খারাপ। বোনকে জ্বালিয়ে মারছেন সন্দেহ নেই, তবে ভাইকে ভালোবাসে এই কথা শুনেছি। কিন্তু সস্কমে এমন কি কাণ্ড ঘটল যে এত কথা জিজ্ঞেস করছো? আরে সেইটা জানবার জন্যই তো পথ চেয়ে বসে আছি। ভদ্রলোক এসে গেলেন মনে হচ্ছে। দরজা খুলে গেল। ছোকরা চাকর যাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেল, তার চোখ মুখের কাঠিন্য, দৃঢ়তা আর শুষ্কতা দেখলেই বোঝা যায় ঠেটিয়া লোক আর তেড়িয়া ঘোড়া দমন করে রীতিমতো পোক্ত পুরুষ। জন ম্যানসনের এই সুনাম আছে বই কি। সংযতভাবে মাথা হেলিয়ে অভিবাদন জানিয়ে বসলেন হোমসের দেখিয়ে দেওয়া চেয়ারে। চিঠি পেয়েছেন মিস্টার হোমস? পেয়েছি, কিন্তু বুঝিনি। ব্যাপারটা এতই ঘরোয়া যে চিঠিতে জানাতে পারিনি। জটিলও বটে। সামনাসামনি বলতে চাই। বলুন। প্রথমেই বলতে চাই, আমার অন্নদাতা স্যার রবার্ট পাগল হয়ে গেছেন। এটা বেকার স্ট্রিট, হার্লে স্ট্রিট নয়। কিন্তু কথাটা কেন বললেন? একটা দুটো অদ্ভুত কাণ্ড উড়িয়ে দেওয়া যায়, পরপর অদ্ভুত ব্যাপার করে গেলে খটকা লাগে। আমার বিশ্বাস ভদ্রলোকের মাথা বিগড়েছে ডার্বি আর সস্কম প্রিন্সকে নিয়ে। আনাড়ি বাচ্চা ঘোড়া সস্কম প্রিন্স? কিন্তু ইংল্যান্ডে অমন ঘোড়া আর নেই মিস্টার হোমস। তার কেউ জানুক বা না জানুক, আমি জানি। কথাটা আশা করি এ ঘরের বাইরে যাবে না। এ ডার্বি জিততেই হবে স্যার রবার্টকে। দেনায় ডুবে আছেন, এই তার শেষ সুযোগ। যেখান থেকে যা পেয়েছেন ধার দেনা করে সর্বস্ব বাজি ধরেছেন। যখন ধরেছিলেন তখন রেট ছিল প্রায় 100, এখন তা 40-এ এসে ঠেকেছে। কিন্তু ঘোড়া যদি অতই ভালো হবে তো দর পড়বে কেন? পাবলিক জানে না সস্কম প্রিন্স কত উঁচু জাতের ঘোড়া। স্যার রবার্ট চালাকি করে দালালদের ধোঁকা দিয়ে রেখেছেন। প্রিন্সের মতোই দেখতে একটা ঘোড়াকে তিনি লাভঝাপ করাতে মাঠে পাঠান, তফাৎটা কেউ ধরতে পারে না। কিন্তু আমি জানি 1 ফার্লং 10 দৌড়লেই দুটো ঘোড়ার মাপে
তফাৎ থেকে যায় দুজনের মধ্যে। ঘোড়ার বাড়ি ছাড়া স্যার রবার্টের মাথায় এখন আর কিছু নেই, জীবনটাই ঝুলছে ডার্বির উপরে। ততদিন কোনো মতে ঠেকিয়ে রেখেছেন সুদখোর ইহুদিদের। প্রিন্স হারলে স্যার রবার্টকে ছিঁড়ে খাবে এরা। বড় মারাত্মক জুয়ে নেমেছেন দেখছি। চোখের দেখা দেখলেই বুঝবেন, রাতে ঘুমন বলে মনে হয় না, সারা রাত আস্তা বলে কাটান। চোখ দুটোই দাঁড়িয়েছে পাগলের মতো, নার্ভাস সইতে পারছে না। এছাড়া আছে লেডি বিয়েস্ট্রিসের সঙ্গে তার অদ্ভুত ব্যাপার। কিরকম? ভাই বোনের দারুণ বন্ধুত্ব, রুচিতেও দারুণ মিল। দুজনেই ঘোড়া ভক্ত। প্রতিদিন ঘড়ি ধরে ঘোড়া দেখতে লেডি যান গাড়ি চেপে। যান স্যার রবার্টও। প্রিন্সকে দারুণ ভালোবাসেন লেডি নিজেও। এত ভালোবাসেন যে নুড়ির ওপর গাড়ির চাকার কর্মর আওয়াজ শুনলেই কান খাড়া করে শোনে প্রিন্স। দৌড়ে বেরিয়ে যায় লেডির হাত থেকে চিনির ডেলা খেতে। কিন্তু এখন সব শেষ। কেন? ঘোড়া নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই লেডির। 1 সপ্তাহ ধরে আস্তাবলের পাশ দিয়ে গাড়ি হাঁকিয়ে বেরিয়ে যাচ্ছেন, গুড মর্নিং বলতেও দাঁড়াচ্ছেন না। ঝগড়া হয়েছে এই বলতে চান তো? সাংঘাতিক ঝগড়া। নইলে যে স্প্যানিয়েলকে নিজের ছেলের মতো ভালোবাসেন লেডি, সে বেচারাকে দূর দূর করে তাড়িয়ে দেন স্যার রবার্ট। দিন কয়েক হলো কুকুরটা দান করেছেন বুড়ো বানেজকে। থাকে 3 মাইল দূরে ক্রেনড্যানের গ্রিন ড্রাগনে। অদ্ভুত ব্যাপার তো। লেডির শরীর খারাপ, হাড় দুর্বল, সারা শরীর জলে ভরে গিয়েছে ড্রপসি হওয়ায়। দুর্দান্ত ভাইয়ের সঙ্গে পারবেন কেন? আগে কিন্তু এই বোনের সঙ্গেই রোজ সন্ধ্যায় 2 ঘন্টা ঘরে বসে আড্ডা মেরে আসতেন। কিন্তু এখন সব শেষ, বোনের ছায়াও মারান না। লেডির মন ভেঙে গেছে, মদ ধরেছেন, মদে ডুবে রয়েছেন। ঝগড়া হওয়ার আগে মদ খেতেন? আগে 8 গ্লাস খেতেন, এখন খান এক সন্ধ্যায় পুরো বোতল। বাটলার স্টিফেন্স তো তাই বলল। আরও আছে, পুরনো গির্জের তলায় পাতাল সমাধি করে কি করতে যান স্যার রবার্ট? রোজ একটা লোক এসে দেখা করে। এসে চালিয়ে যান মিস্টার মার্শন, ক্রমশই জমিয়ে তুলছেন। লোকটাকে বাটলারই দেখেছে। রাত তখন 12টা, দারুণ বৃষ্টি হচ্ছিল। শুনে পরের রাতে আমি নিজেও দেখতে গেলাম। সত্যি সত্যিই দেখতে পেলাম স্যার রবার্টকে। বেরিয়ে পড়েছেন অত রাতেও। খুঁজে বেরালাম আমি আর স্টিফেন্স। ধরা পড়লে মেরে খুন করে ফেলতেন স্যার রবার্ট, তাই কাছাকাছি যেতে ভরসা পেলাম না। দূর থেকে দেখলাম ওরা পাতাল ঘরেই ঢুকলেন, আর সেই লোকটাকেও দেখলাম দাঁড়িয়ে আছে ওর পথ চেয়ে। ওরা পাতাল ঘরটা কি? পার্কে একটা পুরনো গির্জা আছে, কত পুরনো তা কেউ জানে না। মাটির তলায় আছে একটা সমাধিঘর। জায়গাটা খারাপ, দুর্নাম আছে। লাখ টাকা দিলেও রাত্রে সেখানে কেউ যেতে চায় না। ঠান্ডা, স্যাঁতস্যাঁতে অন্ধকার। কিন্তু স্যার রবার্টের ভয় ডর নেই। অত রাতে কি করতে যান পাতাল গোরস্থানে? সঙ্গে যে থাকে সে আস্থা বলে কেউ নয় তো? অথবা বাড়ির কোনো লোক? সেরকম কেউ না। জানছেন কি করে? লোকটাকে দেখেছি। দ্বিতীয় রাত্রে পেছন পেছন গিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে বসেছিলাম আমি আর স্টিফেন্স। চাঁদের আলোয় পাশ দিয়ে চলে গেলেন স্যার রবার্ট। স্পষ্ট শুনলাম পেছন পেছন আরেকজন আসছে। তাকে অত ভয় কিসের? স্যার রবার্ট চলে যেতেই ঝোপ থেকে বেরিয়ে এলাম। যেন হাওয়া খাচ্ছি এমনিভাবে পেছনে গিয়ে বললাম, আরে তুমি আবার কি? আমরা যে পিছনে এসেছি লোকটা তার টের পায়নি, তাই ঘাড় ফিরিয়ে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল। বিকট চেঁচিয়ে পাঁই পাঁই করে পালিয়ে গেল চোখের পলকে। কি দূর! কোত্থেকে এসেছে, কে এসে কিছুই জানা গেল না। চাঁদের আলোয় মুখটা কি স্পষ্ট দেখেছিলেন? হলদেটে মুখ, লেডি কুত্তার মতো নোংরা। স্যার রবার্টের সঙ্গে এমন লোকের সম্পর্কটা কি বলতে পারেন? লেডি বিট্রিসকে সঙ্গ দেন কে? ক্যারি ইভান্স। বছর 5 হলো এ কাজ করছেন মেয়েটা। লেডি বলতে অজ্ঞান নিশ্চয়? অজ্ঞান যে কার জন্যে সে বিষয়ে সন্দেহ আছে।
বুঝেছি, পরিস্থিতি বিলক্ষণ ঘোরালো দেখছি। ডক্টর ওয়াটসন একটু আগে স্যার রবার্টের যে বর্ণনা শোনালেন তা থেকে এটুকু বোঝা গেছে যে বজ্ররোগের খপ্পর থেকে কোনো মেয়ে রেহাই পায় না। ভাই বোনে ঝগড়ার সূত্রপাত এই নিয়ে নয় তো? কিন্তু সে কেলেঙ্কারি তো আজকের নয়। লেডি বেট্রিস হয়তো সম্প্রতি জেনেছেন। ধরে নেওয়া যাক হঠাৎ ব্যাপারটা চোখে পড়েছে, মেয়েটিকে তাই ভাগাতে চান। ভাই রাজি নয়। দুর্বল হৃৎপিণ্ড আর অশক্ত শরীর নিয়ে জোর করতেও পারছেন না লেডি। মেয়েটা চোখের বালি হওয়া সত্ত্বেও কাজ ছাড়া হচ্ছে না, তাই কথা বন্ধ করে চুপচাপ মত ধরলেন লেডি। রাগের চোটে বোনের স্প্যানিয়েলকে বাড়ি থেকে সরিয়ে দিলেন স্যার রবার্ট। কি সব মিলে যাচ্ছে না? যতটা বললেন ততটা মিলছে। কিন্তু রাত দুপুরে পাতাল গোরস্থানে স্যার রবার্টের হানা দেওয়ার সঙ্গে কি সম্পর্ক এই ব্যাপারের? এটাকে তো খাপ খাওয়ানো যাচ্ছে না। আগে না, এমনি আরও অনেক অদ্ভুত ব্যাপার ঘটছে যা খাপ খাওয়ানো যাচ্ছে না। যেমন রাত দুপুরে মাটি খুঁড়ে মরা বার করেন কেন স্যার রবার্ট? আচমকা সিধে হয়ে বসল হোমস। আপনাকে চিঠি লিখবার পর ব্যাপারটা জানলাম গতকাল। লন্ডনে এসেছিলেন স্যার রবার্ট, সেই ফাঁকে পাতাল গোরস্থানে গেছিলাম আমি আর স্টিভেন্স। এক কোণে নরদেহের মতো একটা বস্তু দেখলাম। পুলিশকে খবর দিয়েছেন? আজ্ঞে, পুলিশের মাথা তাতে ঘামবে বলে মনে হয় না। নরদেহ বলতে একটা মমিদেহের শুধু একটা মাথা আর খান কয়েক হাড়, হয়তো 1000 বছর আগেকার। কিন্তু আগে জিনিস ওখানে ছিল না। স্টিফেন্সও তাই বলল। কোনটা ফাঁকা ছিল চিরকাল। এখন এই হাড়গোড় সেখানে জড়ো করে কাঠ চাপা দিয়ে রাখা হয়েছে। দেখে কি করলেন? যেখানকার জিনিস সেখানেই রেখে দিলাম। বুদ্ধিমানের কাজ করেছেন। স্যার রবার্ট গতকাল লন্ডনে এসেছিলেন, বললেন আজ ফিরছেন। মনে হয় বোনের কুকুরটিকে দান করেছেন। কবে? আজ থেকে ঠিক 7 দিন আগে। ভীষণ চেঁচাচ্ছিল বেচারা। সকাল থেকেই মেজাজ তিরিক্ষে ছিল স্যার রবার্টের। এমনভাবে বেচারাকে টেনে আনলেন, ভাবলাম বুঝি এবার মেরেই ফেলবেন। জকি স্যান্ডিভ্যানকে ডেকে বললেন গ্রেন্ডাগনে বার্নেজের কাছে রেখে আসতে। অমন কুকুরের মুখ আর দেখতে চান না তিনি। পাইপ ধরিয়ে ভাবতে বসে হোমস। তারপর বললে, আমাকে দিয়ে কি করাতে চান এখনো কিন্তু সেটা স্পষ্ট হয়নি মিস্টার ম্যাশন। এই জিনিসটা দেখলেই সেটা স্পষ্ট হয়ে যাবে। বলে পকেট থেকে কাগজ মোড়া একটা পোড়া হাড় বের করলেন মিস্টার ম্যাশন। কোথায় পেলেন? লেডি বিয়েস্ট্রিসের ঘরের মাটির তলায় পাতাল ঘরের এক গরম করা ফার্নেসের কাছে। এতদিন পড়েই ছিল, জ্বালানো হয়নি। হঠাৎ স্যার রবার্ট বললেন শীতে হাত পা কালিয়ে যাচ্ছে, ফার্নেস জ্বালানো হোক। আজ সকালে ছাই ঘাঁটতে গিয়ে এই হাড়টা ওর চোখে পড়ে। খটকা লাগায় নিয়ে আসে আমার কাছে। খটকা আমারও লাগছে। ওয়াটসন, তোমার কি মনে হয়? পুড়ে প্রায় কাঠ কয়লার মতো হয়ে গেলেও হাড়ের গড়ন দেখে ভুল হওয়ার কথা নয়। বললাম, মানুষের উড়ুর হাড়। ঠিক বলেছ। ছোড়াটা ফার্নেসে আগুন দেয় কখন? সকালে। রাত্রে যে কেউ সেখানে যেতে পারে? পারে। বাইরে থেকে এসে? একটাই দরজা আছে বাইরের দিকে, আর একটা দরজা দিয়ে সিঁড়ি বেয়ে লেডি বিয়েস্ট্রিসের ঘর যেখানে, সেই প্যাসেজে যাওয়া যায়। ব্যাপারটা গভীর জলে মিস্টার ম্যাশন, খুবই নোংরা। স্যার রবার্ট কাল রাতে বাড়ি ছিলেন না? না। তাহলে হাড় তিনি পোড়াননি। খাঁটি কথা। সরাইখানার নামটা কি বললেন? গ্রিন ড্রাগন। ও অঞ্চলে মাছ ধরা যায়? হে আর এক পাগুলের পাল্লায় পড়েছেন তা স্পষ্ট হয়ে উঠল ট্রেনারের মুখচ্ছবিতে। যায় ট্রাউট আর পাইক। চমৎকার। ওয়াটসন আর আমি দুজনেই নাম করা জেলে, তাই না ওয়াটসন? গ্রিন ড্রাগনে এরপর দেখতে পাবেন আমাদের। আজ রাতেই পৌঁছচ্ছি। নিজে আসবেন না, চিঠি লিখবেন। দরকার পড়লে গিয়ে দেখা করব। কেসটা আগে নাড়াচাড়া করি, তারপর জানাবো আমার মতামত।
মে মাসের ঝকঝকে সন্ধ্যায় ফার্স্ট ক্লাস কামরায় চেপে রওনা হলাম সস্কম স্টেশন অভিমুখে। মাথার ওপর মাল রাখার তাকে থরে থরে সাজানো রইল ছিপ, রিল আর বাস্কেট। সরাইখানায় পৌঁছানোর পর জোশিয়া বার্নেজ উল্লসিত হলো আমাদের মাছ ধরার প্ল্যান শুনে। হোমস বললে, হল লেকে পাইক মাছ ধরলে কেমন হয়? অন্ধকার হলো বার্নেজের মুখ। সুবিধে হবে না, ধরা পড়ে যাবেন মাছ ধরার আগেই। তার মানে? স্যার রবার্ট দালালদের একদম বরদাস্ত করেন না। ওর ট্রেনিং কোয়ার্টারের ধারের কাছে আপনাদের ঘুরঘুর করতে দেখলেই খেপে যাবেন। ডার্বি রেসে ঘোড়া নামিয়েছেন, তাই না? আজ্ঞে, ঘোড়াটা আনারই, বাচ্চা, কিন্তু বাজি ধরেছেন সর্বস্ব। বলতে বলতে চিন্তা ঘনিয়ে এলো বুড়োর চোখে। তা আপনারাও রেসের মাঠে যাতায়াত করেন নাকি? একেবারেই না, এসেছি বার্কশায়ারে হাওয়া খেতে। সেদিক দিয়ে ঠিক জায়গাতেই এসেছেন। তবে স্যার রবার্ট সম্বন্ধে যা বললাম খেয়াল রাখবেন। ভদ্রলোক আগে হাত চালান, পরে কথা বলেন। পার্কের ধারের কাছেও যাবেন না। তার বলতে, হলে একটা স্প্যানিয়েলকে কেউ কেউ করতে দেখে এলাম। চমৎকার কুকুর কিন্তু। তা তো হবেই, খাঁটি সস্কম জাতের যে। ইংল্যান্ডে আর কোথাও এমন স্প্যানিয়েল পাবেন? কুকুর পুষতে বড় ভালোবাসি আমি। কীরকম দাম পড়ে এরকম কুকুরের? এ কুকুর কেনার টাকা আমার নেই, স্যার রবার্ট দিয়েছেন বলেই রেখেছি। চেন খুলে দিলে এক্ষুনি দৌড় দেবে। বার্নেজ চোখের আড়াল হতেই হোমস বললে, ওয়াটসন, অনেক খবর পাওয়া গেল, আরও আসবে 2-1 দিনের মধ্যে। স্যার রবার্ট শুনলাম এখনও লন্ডনেই। আজ রাতেই পাতাল গোরস্থানে হানা দেব ভাবছি। কয়েকটা ব্যাপার খতিয়ে নিতে চাই। কিছু আঁচ করেছো কি? শুধু একটা ব্যাপার। দিন 7 আগে এমন কিছু ঘটেছে যা বেশ নাড়া দিয়ে গেছে সস্কম ফ্যামিলিকে। পরিণামে অনেকগুলো অদ্ভুত ব্যাপার ঘটছে। যেমন, রুগ্ন বোনের সঙ্গে আর দেখা করছেন না ভাই। বোনের প্রাণাধিক কুকুরকে বিদায় করেছেন বাড়ি থেকে। ওয়াটসন, খটকা লাগছে না? কিছু বুঝতে পারছো না? কিচ্ছু না। রেগে কাই, এটাই কেবল বোঝা যাচ্ছে। রেগে কাই হতে পারে, অন্য কিছু হতে পারে। ঝগড়া আদৌ হয়েছে কিনা জানা নেই। যদিও বা হয়ে থাকে, তারপর থেকে কি ঘটেছে এবার তা পর্যালোচনা করা যাক। রোজকার অভ্যেস পাল্টেছেন লেডি। ঘর থেকে বেরোন না, জিকে নিয়ে গাড়ি করে বেরোনোর সময় ছাড়া দেখা যায় না। আস্তাবলে গিয়ে প্রাণাধিক প্রিয় ঘোড়াকেও আর গুড মর্নিং বলেন না, এবং শোনা যাচ্ছে মদও ধরেছেন। এই হলো পুরো কেস, তাই না? পাতাল গোরস্থানের ব্যাপারটা বাদ গেল। সেটা আর এক ব্যাপার। 2 লাইনের চিন্তাধারাকে 1 লাইনে মেশাতে যেও না, জট পাকিয়ে যাবে। 1 নম্বর লাইনে রয়েছে লেডি বিয়েট্রিসের প্যাঁচালো কাণ্ড কারখানা। কিছু বুঝছি না। 2 নম্বর লাইন হলো স্যার রবার্টকে নিয়ে। ডার্বি রেস জেতবার জন্য পাগল হয়েছেন। ইহুদি শোধখোরদের খপ্পরে পড়েছেন। যে কোনো মুহূর্তে আস্তাবল দখল করতে পারে তারা। ভদ্রলোক বেপরোয়া, দুঃসাহসী। যা কিছু আয় বোনের কাছ থেকে, বোনের ঝিকে দিয়ে নিজের কাজ হাসিল করান। কিন্তু পাতাল গোরস্থান? ধরা যাক স্যার রবার্ট বোনকে খুন করে পুড়িয়ে ফেলেছেন। হোমস, এ প্রশ্নই ওঠে না। স্যার রবার্ট খানদানি মানুষ, কিন্তু জানো তো, ঈগলদের মাঝেই কখনো সখনো পচা মাংস খেকো কাক দেখা যায়। কাজেই আপাতত এই লাইনেই ভাবা যাক। সস্কম প্রিন্স রেসে না জিতলে বড়লোক হতে পারছেন না, এবং বড়লোক হতে না পারলে দেশ ছেড়ে লম্বা দিতে পারছেন না স্যার রবার্ট। ততদিন খাঁটি আগলে বসে থাকতে হবে। থাকতে গেলে বোনের লাশ পাচার করতে হবে, এবং বোনের জায়গায় নকল কাউকে দিয়ে সবাইকে ধোঁকা দিয়ে যেতে হবে। ঝিকে কবজায় রেখেছেন, কাজেই তা অসম্ভব নয়। পাতাল গোরস্থানে কেউ যায় না, কাজেই বোনের লাশ পাচার করা হলো সেখানে। পরে পাতাল ফার্নেসে তা পুড়িয়েও ফেলা হলো। পড়ে রইল একটাই প্রমাণ, যা আমরা দুজনেই দেখেছি। বলো বন্ধু, কীরকম বুঝলে? প্রথমেই যে অসম্ভব ভয়ঙ্কর সম্ভাবনাটা ধরে নিয়েছো, সেটা যদি সত্যি হয় তবেই বাকি সব সম্ভব।
কাল একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করলেই এই ব্যাপারে কিঞ্চিত আলোকপাত ঘটবে। ইতিমধ্যে চলো বুড়ো বার্নেজের সঙ্গে অন্তরঙ্গ হওয়া যাক, তারই এক গ্লাস মদ খেয়ে আর মাছ নিয়ে গল্প করে। সকালবেলা হোমস বললে, মাছের চারা আনা হয়নি। কাজেই শিখে উঠল মাছ ধরা। 11টা নাগাদ কালো স্প্যানিয়েলকে নিয়ে হাওয়া খেতে বেরোলাম দুই বন্ধু। পার্ক গেটের সামনে এসে দেখলাম ফটকের মাথায় কুলোচিহ্ন গ্রিফিনের মূর্তি। মাথা আর পাখা ঈগলের, দেহটা সিংহের। হোমস বললে, মিস্টার বার্নেস বলছিলেন বেলা 12টা নাগাদ বুড়ি লেডি গাড়ি নিয়ে হাওয়া খেতে বেরোন। গেটের কাছে গাড়ি আসতে চলে, গেট পেরিয়ে গেলে ফের জোরে চলে। ঠিক তার আগেই কচুয়ানকে যা হয় কিছু একটা প্রশ্ন করে গাড়ি দাঁড় করাবে ওয়াটসন। আমার জন্য ভেবো না, ঝোপের আড়ালে বসে দেখি কি করতে পারি। বেশিক্ষণ দাঁড়াতে হলো না। মিনিট 15-র মধ্যেই দেখলাম 2 ঘোড়ায় টানা একটা বড় খোলা হলদে গাড়ি এগিয়ে আসছে। কুকুর নিয়ে ঝোপের মধ্যে গুড়ি মেরে বসল হোমস। আমি অন্যদিকে তাকিয়ে বেতের ছড়ি হাতে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। দৌড়ে এসে একজন খুলে দিল ফটক। গাড়ি তখন হেঁটে চলার গতিতে গড়াচ্ছে। ভেতরে কারা বসে আছে স্পষ্ট দেখা যাচ্ছে। বাঁ দিকে বসে এক চড়া রঙের রঙিন তরুণী, পট রঙিন চুল, চোখে নির্লজ্জ দৃষ্টি। ডাইনে এক প্রৌঢ়া, শাল দিয়ে ঢাকা মুখ আর কাঁধ, গোল পিঠ, নিঃসন্দেহে জলশক্তিহীন। গাড়ি আবার জোরে চলতে শুরু করেছে দেখে হাত তুলে পথ আটকালাম। জিজ্ঞেস করলাম সসকম ওল্ড পেসে স্যার রবার্ট আছেন কিনা। ঠিক সেই সময় বেরিয়ে এলো হোমস। চেন খুলে রাস্তা নামিয়ে দিল কালো স্প্যানিয়েলকে। উল্লাসে ঘেউ ঘেউ করে চেঁচাতে চেঁচাতে তীর বেগে ছুটে গিয়ে কুকুর লাফিয়ে উঠল পা দানিতে। পর মুহূর্তেই উল্লাসধ্বনি গেল মিলিয়ে। জাগ্রত হলো ক্রুদ্ধ হুঙ্কার এবং ঘাপ করে কামড়ে ধরল কালো স্কার্ট। কর্কশ কণ্ঠে কে যেন চেঁচিয়ে উঠল বিষম আতঙ্কে। চাবুক হাঁকড়ালো কচুয়ান। ছিটকে বেরিয়ে গেল গাড়ি। রাস্তার মাঝে হাঁ করে দাঁড়িয়ে রইলাম আমি। স্প্যানিয়েল তখন ফুঁসছে, উত্তেজনায় ভীষণ মূর্তি ধারণ করেছে। ঝটপট গলায় চেন পরিয়ে দিল হোমস। বলল, কেল্লা ফতে ওয়াটসন, কুকুর কখনো ভুল করে না। ভেবেছিল লেডি বিয়েট্রিস, তাই দৌড়ে গিয়েছিল। গিয়ে দেখলো ভুল হয়েছে, অন্য কেউ যাকে চেনে না, তাই অত রাগ। কিন্তু চিৎকারটা তো কোনো পুরুষের। তা তো হবেই। হাতে আর একটা তাস বাড়ল ওয়াটসন, এবার খেলতে হবে সাবধানে। সারাদিনে বন্ধুবরের নতুন কোনো প্ল্যান না থাকায় নদীতে গিয়ে মাছ ধরলাম। রাত্রে খেতে বসে টাটকা পাইকের ঝোল পেলাম সেই কারণেই। খাওয়া শেষ হলো, হোমসের উদ্যমও যেন ফিরে এলো। ফের নামলাম রাস্তায়, এলাম পার্ক গেটের সামনে। জন ম্যাসনের দীর্ঘ কৃষ্ণমূর্তিকে দেখা গেল ফটকের পাশেই, আমাদের পথ চেয়ে দাঁড়িয়ে। গুড ইভিনিং জেন্টলম্যান। আপনার চিঠি পেয়েছি মিস্টার হোমস। স্যার রবার্ট এখনও ফেরেননি, তবে আজ রাতেই ফিরবেন আশা করছি। পাতাল গোরস্থান বাড়ি থেকে কদ্দূর? প্রায় সিকি মাইল। তাহলে ওকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু আমি যে না ঘামিয়ে পারছি না। বাড়ি ফিরেই তো উনি সসকম প্রিন্সের খবর জানতে চাইবেন। তাহলে এক কাজ করুন, আপনার থাকার দরকার নেই, পাতাল কবরখানা দেখিয়ে দিয়ে চলে যান। আকাশে চাঁদ নেই। নিরন্ধ্র অন্ধকারেও ঘেঁষো জমির ওপর দিয়ে জন ম্যাসন আমাদের নিয়ে গেলেন একটা জমাট অন্ধকারের সামনে। প্রাচীন গির্জের ভগ্নূপ। এককালে যেখানে গাড়ি বারান্দা ছিল, সেইখান দিয়ে ভাঙা ইট পাথরের ওপর হোঁচট খেতে খেতে পৌঁছলাম। এক কোণে একটা খাড়াই সিঁড়ি নেমে গেছে পাতাল গোরস্থানের দিকে। দেশলাই জ্বালালেন মিস্টার ম্যাসন। যা তা করে খোদাই করা বিস্তর পাথর, কোণে কোণে জড়ো করা শীষে আর পাথরের কফিন। নিচু ছাদ আলোকিত হয়ে উঠল ম্লান আলোয়। পাতালের অন্ধকারে ক্রমশ হারিয়ে গিয়েছে বিষাদ ঘেরা সুদীর্ঘ সুড়ঙ্গ। লণ্ঠন জ্বালিয়ে নিল হোমস। হলদে আলোয় উদ্ভাসিত হল
কফিনের ডালায় গ্রিফিন মূর্তি। এ বংশের কুলচিহ্ন। মৃত্যুপুরীতে রওনা হওয়ার সময় যে সম্মান নিয়ে যেতে হবে জমের দুয়ার পর্যন্ত। হাড়গুলো কোথায় মিস্টার ম্যাশন? এই তো এই কোণে। কিন্তু পরক্ষণেই চেঁচিয়ে উঠলেন পরম বিস্ময়ে, আরে গেল কোথায় হাড়গুলো? কাষ্ঠ হেসে হোমস বললে, জানতাম পাবেন না, ছাইটা পেতে পারেন ফার্নেসে। কিন্তু 1000 বছর আগেকার কঙ্কাল পুড়িয়ে লাভটা কি বলতে পারেন? সেইটা জানবার জন্যই তো এসেছি। সকাল হয়ে যাবে জানতে জানতে। আপনি যান, আর আটকাবো না। জন ম্যাসন যেতে না যেতেই পুঙ্খানুপুঙ্খভাবে কবর পর্যবেক্ষণে মেতে উঠল শার্লক হোমস। হ্যাকসন আমলের অতি পুরাতন কবর থেকে দেখতে দেখতে নরম্যান হিলগো আর ওড্ডাসদের সুদীর্ঘ কবর দেখে এসে পৌঁছালো 8শ শতাব্দীতে সমাহিত স্যার উইলিয়াম আর স্যার ডেনিস ফল্ডারের কবরের সামনে। ঘণ্টাখানেক কি আরো বেশি সময় লাগলো সব দেখতে। তারপর এসে দাঁড়ালাম ভোটে প্রবেশপথের মুখে একটা সিসের কফিনের সামনে। দেখেই হর্ষধ্বনি করে দৌড়ে গেল হোমস। বুঝলাম যা খুঁজছিল এতক্ষণ এবার তা পেয়েছে। ভারী ডালাটার প্রতি বর্গ ইঞ্চি খুঁটিয়ে দেখলো আতশ কাঁচ দিয়ে। তারপর পকেট থেকে ছেনি বার করে তালার ফাঁকে ঢুকিয়ে চার মারতেই ক্যাম্প খসে খুলে গেল ঢাকনা। মর মর মচাত করে ডালাটা সবে খানিকটা হেলেছে, ভেতরের বস্তু কিছুটা দেখা যাচ্ছে। এমন সময় বাধা এলো অপ্রত্যাশিতভাবে। মাথার ওপর গিট যেতে কে যেন হাঁটছে, একবারও হোঁচট খাচ্ছে না, থামছে না, চেনা জানা পথেই কে যেন দৃঢ় চরণে দ্রুত এগিয়ে চলেছে। সিঁড়িতে আলোর আভাস দেখা গেল পর মুহূর্তেই। পথিক খিলানের ফাঁকে আবির্ভূত হলো আলোকধারী ব্যক্তির কৃষ্ণ মূর্তি, ভয়ঙ্কর আকৃতি, যেমন লম্বা চওড়া তেমনি বিকট চালচলন। হাতে বিরাট আস্তাবল লণ্ঠন, সেই আলোয় দেখা যাচ্ছে ইয়া মোটা গোঁফ আর চনমনে ক্রুদ্ধ দুই চোখ। কটমট করে ভল্টের আনাচে কানাচে দেখতে দেখতে দৃষ্টি স্থির হলো হোমস আর আমার ওপর। শোনা গেল বজ্রনাদ। কে আপনারা? আমার জায়গায় কি করতে ঢুকেছেন? বলি কথাটা কানে ঢুকেছে? কে আপনারা? এখানে কি করছেন? রবার্ট, আমি একটা কথা জানতে চাই, এটা কি, এখানে কেন? বলেই পিছন ফিরে এক ঝটকায় খুলে ফেলল কফিনের ডালা। লণ্ঠনের জোরালো আলোয় দেখলাম পা থেকে মাথা পর্যন্ত চাদর ঢাকা একটা লম্বমান দেহ। এক প্রান্তে কেবল বেরিয়ে আছে একটা ভয়াবহ ডাইনি, সদৃশ মুখ বিরং, সিটিয়ে থাকা মুখ, নাক, থুতনি, ঘোলাটে চোখ। চিৎকার করে উঠলেন ব্যারনের। টলতে টলতে পিছিয়ে কোনো মতে একটা পাথরের সবাদার ধরে সামলে নিলেন নিজেকে। আপনি জানলেন কি করে? তারপরেই আবার ফিরে এলো সেই হিংস্র, বর্বর, উদ্ধত কণ্ঠস্বর। তা নিয়ে আপনার কি? আমার নাম শার্লক হোমস, নাম শুনে থাকতে পারেন। আমার কাজ আইন রক্ষা হচ্ছে কিনা দেখা। জবাবদিহির জন্য প্রস্তুত থাকুন। জ্বলন্ত চোখে তাকালেন স্যার রবার্ট, কিন্তু ওষুধ ধরল হোমসের নিষ্কম্প কণ্ঠস্বর আর অচঞ্চল আচরণে। মিস্টার হোমস, দেখে যা ভাবছেন তা নয়। এছাড়া আর কিছু করার ছিল না আমার। যা বলবার পুলিশকে বলবেন। বৃষকন্ধ ঝাঁকিয়ে স্যার রবার্ট বললেন, বলতে তো হবেই, তার আগে আপনি নিজেই শুনে যান সব ব্যাপার। 15 মিনিট পর প্রাচীন প্রাসাদের গান রুমে এসে পৌঁছালাম সবাই। আমাদের বসিয়ে উধাও হলেন স্যার রবার্ট, আবার ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। পেছন পেছন এলো দুটি মূর্তি। একজনকে গাড়ির মধ্যে আগেই দেখেছি, চড়া রঙের রঙিন সেই মেয়েটি। অপরজন ইঁদুরমুখ এক পুরুষ। চোখে চোরা চাহনি দেখলেই গা পিত্তি জ্বলে যায়। হতভম্ব দুজনেই। রবার্ট হুটোপুটি করে টেনে এনেছেন নিশ্চয়, খুলে বলবার সময় পাননি। হস্ত সঞ্চালনে দুজনকে দেখিয়ে বললেন, এই যে মিস্টার অ্যান্ড মিসেস নরলেট এদের নাম। মিসেস নরলেটের ডাকনাম ইভান্স। আমার বোনের পাশে পাশে থাকার কাজ নিয়েছেন 5 বছর আগে। আমি কি করেছি, কেন করেছি, এরা সব জানে, তাই নিয়ে এলাম আপনার সামনে। মিস্টার হোমস, সোজাসুজি সব বলছি শুনুন।
অনেক ব্যাপার জেনে ফেলেছেন, নইলে আমার আস্তানায় এভাবে ঢুকতেন না। এটাও নিশ্চয়ই জানেন যে ডার্বি রেসে একটা ঘোড়ার ওপর সর্বস্ব বাজি ধরেছি আমি। যদি জিতি উতরে যাব, যদি হারি একেবারে তলিয়ে যাব। উফ, ভাবাও যায় না। বুঝতে পারছি। আমার বোন লেডি বিয়েট্রিসের উপর আমি পুরোপুরি নির্ভরশীল, কিন্তু এস্টেট শুধু তাকেই দেখে, আমাকে নয়। আমাকে বাঁচতে হয় ইহুদি মহাজনের টাকায়। বোনের মৃত্যু হলেই ওরা শকুনির মতো ঝাঁপিয়ে পড়বে আমার আস্তাবল, ঘোড়া, সব কিছুর ওপর। পথে বসিয়ে ছাড়বে আমাকে। মিস্টার হোমস, ঠিক 7 দিন আগে দেহ রেখেছে আমার সেই বোন। কাউকে তা বলেননি? বলবো কি করে? বললেই তো রাস্তায় বসতাম। কিন্তু হপ্তা 3 ঠেকিয়ে রাখলে হয়তো বেঁচে যাব। এই যে লোকটাকে দেখছেন, ইভান্সের স্বামী, এর কাজই হলো অভিনয় করা। ভেবে দেখলাম একে দিয়ে বোনের ভূমিকা সপ্তাহ 3 অভিনয় করালে ইহুদিদেরকে ঠেকিয়ে রাখা যাবে। এমন কিছু শক্ত কাজ নয়। রোজ একবার গাড়ি চড়ে হাওয়া খেলেই হলো। ঘরে ইভান্স ছাড়া আর কেউ ঢোকে না, কাজেই আর কোনো ঝামেলা নেই। বোন মারা গেছে ড্রপসি রোগে, ভুগছিল অনেক দিন ধরে। সেটা করোনার দেখবে। ডাক্তারও বলেছিল কয়েক মাস পরে মৃত্যু হবে হঠাৎ। সার্টিফিকেট আনিয়ে দেব। আপনি কি করলেন তাই বলুন। ডেড বডি তো আর রাখা যায় না বাড়ির মধ্যে, তাই সেই রাতেই নরলেট আর আমি লাশ পাচার করলাম বাইরের বাড়িতে। ওখানে কেউ যায় না, কিন্তু স্প্যানিয়েলটা গেল সঙ্গে সঙ্গে। দোরগোড়ায় দাঁড়িয়ে এত ঘেউ ঘেউ করতে লাগলো যে বাধ্য হয়ে ডেড বডি সরিয়ে নিয়ে যেতে হলো আরো নিরাপদ জায়গায়। স্প্যানিয়েলটাকে সরিয়ে দিলাম বাড়ি থেকে। তারপর ডেড বডি নিয়ে গেলাম গির্জার তলার কবরখানায়। এর মধ্যে কোনো অসম্মান বা অশ্রদ্ধা নেই। লোকান্তরিত আত্মার প্রতি কোনো অন্যায় করেছি বলে আমি মনে করি না। কিন্তু আমার কাছে তা ক্ষমার অযোগ্য। অধীরভাবে মাথা নাড়ালেন ব্যারনেট। জ্ঞান দেওয়া খুব সোজা। আমার মতো অবস্থায় থাকলে হয়তো অন্য বুদ্ধি আপনার মাথাতেও আসতো না। শেষ পর্যন্ত বাড়া ভাতে ছাই পড়তে যাচ্ছে দেখলে মাথা ঠিক রাখা যায় না। ঠিক করলাম সাময়িকভাবে ভগ্নিপতির পূর্বপুরুষদের কোনো শবাধার খালি করে তার মধ্যে বোনকে রাখবো। কফিনের কঙ্কাল ফার্নেসে পুড়িয়ে ছাই করে ফেলবো। তাই করেছি আমি, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ নতমস্তকে চিন্তামগ্নভাবে বসে রইল হোমস। তারপর বলল, যা বললেন তার মধ্যে একটা ফাঁক কিন্তু রয়ে গেল। রেসে জিতুন আর না জিতুন, পাওনাদাররা তো আপনাকে ছেড়ে দেবে না, এস্টেট লুট করে নিয়ে যাবে। ঘোড়াটা এস্টেটের সম্পত্তি, কিন্তু বাজির টাকার ধার ধারবে না। আমার সবচেয়ে বড় পাওনাদার হলো স্যাম ব্রুয়ার, মহা বদমাস। নিউ মার্কেট হিথে হান্টার পেটা করেছিলাম একবার। আপনি কি মনে করেন সে আর আমায় বাঁচাবে? আপনার ব্যাপার আপনি বুঝবেন, আমার কর্তব্য আমি করব, পুলিশকে খবর দেব। রাত 12টা বাজলো। ওয়াটসন, চলো ফেরা যাক। সবাই জানেন অত্যাশ্চর্য এই কাহিনীর উপসংহারে অপ্রীতিকর কিছু ঘটেনি। অবশ্য ঘটা একান্তই সঙ্গত ছিল স্যার রবার্টের অসঙ্গত আচরণের অবশ্যম্ভাবী পরিণামস্বরূপ। সসকম প্রিল ডার্বি জিতেছিল, মালিককে 80,000 পাউন্ড পাইয়ে দিয়েছিল। পাওনাদারদের টাকা মিটিয়েও স্যার রবার্টের হাতে এত টাকা থেকে গিয়েছিল, বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটিয়ে দেবার সুযোগ পেয়েছিলেন তিনি। বিয়েট্রিসের মৃত্যুর খবর দেরিতে নথিভুক্ত করার দরুন ব্যারনেটকে মৃদু তিরস্কার করে ছেড়ে দিয়েছিল পুলিশ আর করোনার। পুরো লেনদেনের ব্যাপারটাকে দেখেছিল উদার চোখে। অসম্মানের ছায়া থেকে সরে এসে এখন সসম্মানে বার্ধক্যের দিকে এগিয়ে চলেছেন স্যার রবার্ট। শেষ হলো আমাদের আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অব সসকম ওল্ড প্লেস অবলম্বনে পাতালের পাপচক্র।
কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করতে পারেন। আগামী সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসব এইরকমই আরও এক দুর্দান্ত গল্প। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্পকথক।